হ্যালো, আসসালামু আলাইকুম। মিস্টার এন্ড মিসেস অ্যানোনিমাস চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন দর্শকদের জানিয়ে রাখি, এই চ্যানেলে আমরা আমাদের দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণের তথ্য, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, খরচের হিসেব, কোথায় কোথায় গিয়েছি বা কিভাবে হোটেল বুক করেছি ইত্যাদি এসব বিষয়গুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবং যেন এই তথ্যগুলো ভবিষ্যতে আপনাদের নিজেদের ভ্রমণ পরিকল্পনা করার কাজে লাগে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সাথে আমাদের সর্বশেষ থাইল্যান্ড ট্রিপের পরিকল্পনা, ভিসার জটিলতা, বাজেট সহজ সবকিছু। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আমরা গেল এপ্রিল মাসে থাইল্যান্ডে গিয়েছিলাম প্রায় 2 সপ্তাহের উপরে থাকার জন্য। অনেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ নিয়ে থাকেন, কিন্তু আমরা আমাদের ট্রিপগুলো চেষ্টা করি যে নিজেরাই নিজেদের সুবিধা মতো কাস্টমাইজ করার। যদিও এতে সময় কিছুটা বেশি লাগে, তবে এতে নিজের পছন্দ মতো প্ল্যান করা যায়। আমরা এটাকে একদমই বাজেট ট্রাভেল বলবো না, কারণ কিছু কিছু জায়গায় খরচ আহ অনেকখানি কমানো সম্ভব হলেও নিজের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী খরচ কম বেশি হয়ে থাকে। তো এপ্রিলের ঈদের ছুটিতে থাইল্যান্ড যাওয়ার জন্য আমরা প্রায় 3 মাস আগে থেকেই প্ল্যান শুরু করি। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট শেয়ার ট্রিপ থেকে জানুয়ারিতে কেটেছিলাম, কারণ আগে টিকিট কাটলে কিছুটা কম খরচে পাওয়া যায়। আর যত কম সময়ের মধ্যে প্লেনের টিকিট কাটা হয় তত খরচটা বেশি পড়ে, কস্টটা বেশি পড়ে। তো ঢাকা ব্যাংকক ঢাকা রিটার্ন টিকিট আমাদের পড়েছিল প্রতিজন প্রায় 35,000 টাকার মতো। তবে আমরা শেয়ার ট্রিপের মাধ্যমে ইবিএল কার্ডে একটা ডিসকাউন্ট পেয়েছিলাম, যার কারণে ওটা প্রায় 34,000-এর মতো পড়েছিল। তো আপনারা জানেন যে ব্যাংককে দুটি এয়ারপোর্ট আছে, সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এন্ড ডন মুয়াং এয়ারপোর্ট। আমরা গিয়েছিলাম সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে। এবার আসি থাই ই ভিসা করার আমাদের অভিজ্ঞতা। আপনারা হয়তো জানেন যে জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য থাই ই ভিসা চালু হয়েছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম বাসা থেকেই বসে অনলাইনে ফর্ম পূরণ এবং ব্যাংক পেমেন্ট করে সহজেই ভিসা করে ফেলতে পারবো, কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপেও দেখলাম যে অনেকেই ভিসার ফর্ম ফিল আপ করে পেমেন্ট করতে পারছেন না, এরকম নানান রকম জটিলতায় পড়ছেন। তো আমরা চিন্তা করলাম যে আমরা তাহলে একটু আগে থেকেই চেষ্টা করি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনলাইনে আমরা তখন অ্যাকাউন্ট খুলে থাই ভিসার যেই ওয়েবসাইটটি আছে সেটাতে অ্যাকাউন্ট খুলে ফর্ম পূরণ করি এবং প্রতিদিন প্রায় সকাল 9টার দিকে ব্যাংকিং আওয়ারে ব্যাংক পেমেন্টের চেষ্টা করি। তো কিন্তু কিছুতেই আমরা প্রায় মানে 2 সপ্তাহের মতো চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আসলে আমরা ব্যাংক পেমেন্ট করতে পারছিলাম না। দেখা গেল যে ঠিক 9টার পরে 2, 3, 4, 5 মিনিটের মধ্যেই স্লট ফুল হয়ে যাচ্ছে, দিচ্ছে যে ওই দিনকার পুরো স্লট ফিল আপ। দেন আমরা আবার নেক্সট দিন ট্রাই করতাম। তো এদিকে একটা জিনিস আপনারা হয়তো জানেন যে এই ফর্মটা সাবমিট করার পর ওই সাইটে সাবমিট করার পর 2 সপ্তাহ পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে। 2 সপ্তাহ পরে এর ভ্যালিডিটি শেষ হয়ে যায়, ফর্মটা এক্সপায়ার করে যায় বা ডিলিট হয়ে যায়, আর নতুন করে আবার শুরু করতে হয়। তো এভাবে আমরা টানা 2 সপ্তাহ চেষ্টা করেও যখন পারছিলাম না ভিসা পেমেন্ট করতে ব্যাংকের মাধ্যমে, দেন আমরা আরেকটা জিনিস, যেহেতু আমাদের ফ্লাইটের টিকিট কনফার্ম টিকিট আগেই কাটা ছিল, সো তখন একটু টেনশন হতে থাকে যে আসলে ভিসার জন্য মানে ইয়েতে ব্যাংক পেমেন্টটা করতে পারবো কিনা নির্দিষ্ট সময়ের মধ্যে, বা করতে পারলেও আবার সময় মতো ভিসাটা পাবো কিনা ইত্যাদি। তো এরকম সিচুয়েশনে আমরা এর আগে স্টিকার ভিসা বেশ কয়েকবার করিয়েছিলাম আমরা শেয়ার ট্রিপের মাধ্যমে, এবং তারা খুব সহজেই কোনো হ্যাসেল ছাড়াই ভিসা করে দিয়েছিল। তো এবারও তখন আমরা আবার যোগাযোগ করলাম হচ্ছে গিয়ে শেয়ার ট্রিপের সাথে, কিন্তু ওরা তখন আমাদেরকে বললো যে না, ওরা মানে পেমেন্ট করে দিতে পারবে না। ওরা হয়তো ফর্মটা ফিল আপ করে দিতে পারে, কিন্তু পেমেন্টটা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, পেমেন্ট করে দেওয়ার কোনো রেসপন্সিবিলিটি নেবে না। তো যাই হোক, এরপর আমরা অনেক অনেক বিভিন্ন অনলাইনে ফেসবুক গ্রুপে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করি।
অনেক খোঁজাখুঁজি করার পরে বেশ কয়েকটা এজেন্সির নাম পাই। তার মধ্যে ট্রাভেলার্স হলিডে নামে একটি এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করি এবং ওরা আমাদের জন্য তখন সব বলে যে ওরা পেমেন্ট সহ প্রসেস করে দিতে পারবে এবং প্রতিজন মানে পার পার্সন আমাদের প্রায় 8,500 টাকা করে লাগবে। যদিও আপনারা জানেন যে অফিসিয়ালি থাই ভিসা ফি অ্যান্ড আদার্স কিছু কস্ট সহ এটা 5,150 টাকা করে হওয়ার কথা, কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে এই খরচটা গ্রহণযোগ্যই মনে হয়েছে, ভালো একটা ডিলই আমাদের কাছে মনে হয়েছে, কারণ অনেকেই তখন পার হেড বা পার পার্সন ভিসা ফি সহ এবং তাদের সার্ভিস চার্জ সহ ওরা প্রায় 10-12 হাজার টাকার উপরে চাচ্ছিল। ইভেন অনলাইনে এমনও দেখছিলাম কেউ কেউ 15-20 হাজার টাকা পর্যন্ত দিতে মানে রাজি ছিল। তো যাই হোক, এই অবস্থায় আমরা প্রায় জমা দেই। এর মধ্যে হচ্ছে গিয়ে বাই দিস টাইম আমরা যেই কাজটা করি, ভিসা প্রসেস ওদেরকে আমরা মানে ডকুমেন্টস গুলো জমা দেওয়ার পর এর মধ্যে আমরা এই ভিসা প্রসেস চলাকালীন সময় আমরা কিছুদিন পর পর নির্দিষ্ট একটা বিরতি দিয়ে ওদেরকে ফলো আপ করতাম। প্লাস আমরা এর মাঝে আমরা আমাদের নিজেদের প্ল্যান গুলো করতে থাকি, যে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় থাকবো, কিভাবে যাব ইত্যাদি, কতদিন থাকবো। তো এটা করতে গিয়ে আমরা সাধারণত আমি আপনাদের agoda.com থেকে হোটেল বুক করি। এর আগে যতগুলো ট্রিপে আমি থাইল্যান্ড বা অন্যান্য জায়গাতে গিয়েছি, আমি সাধারণত agoda.com থেকেই আমার হোটেলগুলো বুক করি। তো এটার জন্য আমি যেটা করি, সাধারণত ইউটিউব থেকে বিভিন্ন ইনফরমেশন নেই এর বা গুগল থেকে, এবং গুগল ম্যাপ দেখে লোকেশন গুলো দেখি যা আমার প্রেফারেন্স ওয়াইজ আমি কোন জায়গাটায় থাকতে চাচ্ছি বা আমি কি রকম ভিউ চাচ্ছি ইত্যাদি দেখে আমি agoda.com থেকেও একটু চেষ্টা করি কম্পেয়ার করার, প্রাইস, বাজেট, আই মিন সবকিছু মিলেই, লোকেশন এতে সবকিছু মিলেই আমি তখন আমার হোটেলগুলো চুজ করি। তো এইটা করছিলাম। দেন এর মধ্যে আরেকটা জিনিস যেটা বলে রাখি, যে আমাদের ইউএস বাংলার ফ্লাইট ছিল যেদিন আমরা যাব 2 এপ্রিল সকালে 9:30টায়। তো এর মধ্যে আমরা আবার ইউএস বাংলা থেকে মেসেজ পাই যে আমাদের ফ্লাইটে প্রায় 15 মিনিটসের মতো ডিলে আছে। অ্যান্ড ব্যাংককে আমাদের ল্যান্ড করার কথা ছিল দুপুর 1:30-এ। তো আমরা ধরে নিলাম যেহেতু এখানে কিছুটা দেরি হবে, ওখানে হয়তো আমরা একটু বেশি করে ধরলাম যে আধা ঘন্টা ডিলে হতে পারে। এবং এর মধ্যে আমরা সেখান থেকে ফুকেট যাওয়ার উপায় খুঁজতে থাকি, যে আমরা কতটুকু আসলে এয়ারপোর্টে কতটুকু কম সময় ওয়েট করতে হয়, বা সেখান থেকে যদি আমরা বিভিন্ন অন্য বাসে যাব বা কিভাবে যাব সেই ব্যাপারগুলো খুঁজতে থাকি। এবং মানে টাইমের ব্যাপারেও আপনার একটা জিনিস চিন্তা করি, প্লাস কতটুকু বাজেট ফ্রেন্ডলি বা কস্ট এফেক্টিভ হয় সেই ব্যাপারটাও চিন্তা করে আমরা প্ল্যান করতে থাকি। তো এর মধ্যে যে জিনিসটা হয় যে প্রথমে ভাবছিলাম যে বাসে যাব, এই জন্য আমরা বাসের যাওয়ার জন্য আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন খুঁজতে থাকি। এর মধ্যে কয়েকটা সাইট পাই যারা খুব অথেন্টিক। তার মধ্যে যেমন আছে যে সোমবার ট্যুর, এটা একটা সাইট, এবং আরেকটা 12 গো এশিয়া। এদের মাধ্যমে আমরা বাসের বুকিং করতে চাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা আসলে যেহেতু ডিলে হচ্ছে আর সবকিছু মিলে আমরা চিন্তা করলাম যে এই লং জার্নিটা আমরা আসলে বাসে না করে আমরা মানে টাইমের ইয়েটা কমানোর জন্য আমরা চিন্তা করলাম যে আমরা ফ্লাইটেই চলে যাব। তো সময় বাঁচাতে পরে আমরা টিকিট কাটি ব্যাংকক এয়ারের ফুকেটে যাওয়ার জন্য, ব্যাংকক ফুকেট ব্যাংকক। তো এদিকে ভিসা পেতে আমাদের প্রায় 1 মাস সময় লেগে যায়, যেহেতু খুব একটা আনসার্টেন সিচুয়েশন, তখন বুঝতে পারছিলাম না, কনফিউজ ছিলাম যে আসলে কি করব বা না করব। একটা তো কনফার্ম টিকিট কেটে ফেলেছি, ঢাকা ব্যাংকক ঢাকা, এখন এই টিকিটটাই ক্যান্সেল করতে হয় কিনা এটা একটা কনফিউশন ছিল। এই কারণে আবার ওই পাশ থেকে ব্যাংকক এয়ারের টিকিট সেটাও কাটতে পারছিলাম না। আর আমরা মানে আমি এদিকে দেখছিলাম ব্যাংকক এয়ারের ওয়েবসাইট থেকে যে বারবার ব্যাংকক এয়ারের টিকিটের দাম বেড়ে যাচ্ছে। যদিও এছাড়াও কিছু বাজেট ফ্লাইটের অপশন ছিল, বাট এখানে আর একটা ক্যাচ পয়েন্ট আছে যেটা আমি বলে রাখি, অনেকেই এই জিনিসটা ভুল করেন। অনেক বা ইতিপূর্বে আমরা অনেক ইউটিউব ভিডিওতে অনেকের এক্সপিরিয়েন্স দেখতে পেয়েছি যে ওনারা হয়তো খেয়াল করেননি, টিকিট কেটেছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাগেজের ক্ষেত্রে তাদের একটা রেস্ট্রিকশন থাকে যে 7 কেজি পর্যন্ত নেওয়া যাবে, এর উপরে নেওয়া যাবে না, অথবা লাগলেও মানে এক্সট্রা অনেক চার্জ দিতে হয়।
তো আবার আরেকটা আছে যে বাজেট ফ্লাইট আছে, কিন্তু ডনমুয়াং এয়ারপোর্ট থেকে। ওগুলো অধিকাংশ বাজেট ফ্লাইট গুলো ডনমুয়াং এয়ারপোর্ট থেকে যেতে হয়। তো আমরা প্রথমে যেহেতু চিন্তা করেছিলাম বাসে যাব, প্রথমে একবার চিন্তা করেছিলাম, তো সেটা আসলে বাসে যেতে হলে মচিত্র স্টেশন থেকে হয়তো যেতে হতো। তো পরবর্তীতে যেহেতু বাসের প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম, দেন চিন্তা করলাম তাহলে আমরা এই এয়ারপোর্টেই থাকি, এই এয়ারপোর্ট থেকে আর বের না হয়ে এখান থেকেই চলে যাই। আবার ডনমুয়াং এয়ারপোর্টে যাব বা কিছু, এত চিন্তা করে পরে চিন্তা করলাম যে আমরা ফুকেট ব্যাংককের রিটার্ন ফ্লাইটের একটা টিকিট কেটে ফেলি ভিসা পাওয়ার পর পর। তো ভিসা ব্যাপারে আরেকটা জিনিস বলি, ভিসা পেতে প্রায় আমাদের 1 মাসের উপরে সময় লাগে। এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে শেষ 19শে মার্চে, যখন আর পারছিলাম না, আর ঈদের ছুটির আগে অল্প কয়েকটা ওয়ার্কিং ডে, সম্ভবত আর বোধহয় 5-6টা ওয়ার্কিং ডে আছে, তখন নির্ভর হয়ে আমরা 19 তারিখের দিকে, 19শে মার্চে রোজার মধ্যে আমরা থাই এম্বাসিকে একটা মেইল করি। তো এবং সেখানে আমরা আমাদের ট্রাভেল ডেট, আমাদের পাসপোর্ট আর রিলেভেন্স পেপারস কপি এবং আমাদের কনফার্ম টিকিট সহ ওদেরকে মেইল করি যে আমরা আসলে কতটুকু ডেসপারেট বা আমরা আসলে খুব অ্যাংশাসলি ওয়েট করছি ওদের ভিসাটার জন্য। তো আমরা আমি জানি না যে আসলে ইমেইলে কোনো রকমের ইম্প্যাক্ট হয়েছে কিনা, বাট ঠিক তারপর দিনই আমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা সম্ভবত এর থেকে 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এর ভিসাটা পেয়ে যাই। তো যেটা বলছিলাম যে ব্যাংককে আমাদের রিটার্ন ফ্লাইটের দাম পড়ে, যেহেতু দেরি করে কেটেছিলাম, পার পার্সন প্রায় 17,000 টাকার মতো দাম পড়ে। ওয়ারেজ আমরা যদি একটু আগে কাটতাম তাহলে সেই ক্ষেত্রে হয়তো 7-7,500 টাকায় আপ ডাউন আমরা টিকিটটা পেতাম। তো সেই ক্ষেত্রে এটা মোটামুটি প্রায় দ্বিগুণের উপরে আমাদের কস্ট বেড়ে যায় এখানে। তো যেটা বলছিলাম, বাজেট এয়ারলাইন্স থাকলেও সেই ক্ষেত্রে লাগেজের রেস্ট্রিকশন একটা ইস্যুস আছে। সো আপনারা যদি কখনো এইভাবে এয়ারলাইন টিকিট কাটেন, এই পয়েন্টগুলো আমার মনে হয় যে আপনারা, আমরা যেহেতু এই সমস্যাগুলো ফেস করেছি, আমার মনে হয় যে আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে পারেন, এতে করে হয়তো আপনাদের উপকার হবে। তো নেক্সট হচ্ছে গিয়ে আমরা যেটা করি যে আমরা তো ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। আমরা আসলে গিয়ে ল্যান্ড করি হচ্ছে 2টার দিকে। এরপর ইমিগ্রেশনের কাজ শেষ করতে করতে প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় লাগে। এরপর আমরা এই এয়ারপোর্টে ওয়েট করতে থাকি, যেহেতু আমাদের পরবর্তী ফুকেটের ফ্লাইট হচ্ছে আমাদের প্রায়, এদিকে আবার বলে রাখা ভালো যে ওই ফ্লাইটের ওদের থেকেও, ব্যাংকক এয়ার থেকেও একটা মেসেজ পেয়েছিলাম, ওই ফ্লাইটেও একটা ডিলে আছে প্রায় হাফ এন আওয়ারের মতো। তো ওখানে আগে ছিল শিডিউল ফ্লাইট ছিল সম্ভবত 8:30টায় বা 9:45 ছিল, সেটা সম্ভবত 9:15টার দিকে হয়েছে। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, আমরা ওয়েট করছিলাম। এর মধ্যে আরেকটা জিনিস বলে নেই যে সুবর্ণভূমি এয়ারপোর্টে আপনার যে কোনো রকম সুবিধা আমার মনে হয় যে মানে সবকিছু কনভেনিয়েন্ট বা হাতের নাগালেই পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি ওদের খাবারের জন্য সম্ভবত লেভেল 2 তে একটা জায়গা আছে, লেভেল 2 বা লেভেল 3 তে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে আপনারা জানেন থাইল্যান্ডে খুব বিখ্যাত একটা সুপার শপ 7-Eleven, যেখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই করতে পারবেন। এখানে মোটামুটি খাবার দাবার, স্ন্যাক্স, ড্রিঙ্কস, কফি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এখানে। তো আমরা 7-Eleven গিয়ে বিভিন্ন আমরা কিছু আমাদের লাঞ্চের জন্য ওদের কিছু ফ্রোজেন খাবার কিনি। তো ওরা ওখান থেকে সেখানে ওভেনে গরম করে দেয়। আমরা ওখানে বসার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওখানে বসেই আমরা আমাদের লাঞ্চটা করি। দেন এয়ারপোর্টের মধ্যে আসলে অনেক সিমের বুথ আছে। তো ইভেন 7-Eleven সিম আছে। 7-Eleven সম্ভবত ছিল ট্রু এর সিম, বাট আমরা এর আগের বেশ কয়েকবারে হচ্ছে এআইএস এর সিম কিনি, আর এআইএস এর সার্ভিসটা আমাদের কাছে ভালো মনে হয়েছিল। তো আমরা এআইএস এর বুথ থেকে এআইএস এর সিম নেই। আমরা মানে 15 ডেজ এর জন্য 800 বাতে একটা সিম নেই এখান থেকে। আমাদের বিভিন্ন কানেকশনস, কল ইত্যাদি কমিউনিকেশনস এর জন্য আমরা ওখান থেকে একটা সিম নেই। দেন আমরা ওটাতে ইন্টারনেট অ্যাক্টিভ করে তারপর আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ,
বা আমরা অন্যান্য ইয়েতে কন্ট্যাক্ট করা শুরু করি, তখন বা দেশে কন্ট্যাক্ট করতে করি। তো আমরা ফুকেট থেকে আমরা আসলে ব্যাংকক এয়ারপোর্ট থেকে এরপরে আমরা গিয়ে ফুকেটে ল্যান্ড করি রাতে। প্রায় তখন সম্ভবত 10:30টার মতো মনে হয় বেজে যায়, বেরোতে হতে 10:30, প্রায় 10:30, 10:30টার মতো বাজে। তো আমরা ভেবেছিলাম প্রথমে যে বিভিন্ন রকম অপশনস অনলাইনে খুঁজে খুঁজি, তো আরেকটা জিনিস ভেবেছিলাম যে আমরা ফুকেটে যাব হচ্ছে মানে টাউনে যাব, আমরা প্যাথং বিচের ওদিকে একটা হোটেল নিয়েছিলাম, তো আমরা সেখানে যাবো চিন্তা করেছিলাম। এয়ারপোর্ট থেকে ওদের একটা স্মার্ট বাস সার্ভিস আছে যেটা খুব কস্ট এফেক্টিভ, 100 বাতে আমরা যেতে পারতাম। তো এতে করে আমাদের কিছু কস্ট সেভ হতো। কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম যে আসলে আমাদের আগেই মোটামুটি ফিল আপ হয়ে গেছে ওই বাসটা, আর পরবর্তী যে বাসটা সেটা প্রায় আরো হাফ এন আওয়ার ডিলে হবে ছাড়তে। সম্ভবত রাত 11টা পর্যন্ত, 11টা বা 11:30 পর্যন্ত লাস্ট বাস ছেড়ে যায়। তো চিন্তা করলাম যে আমাদের যেহেতু একটু ডিলে হয়ে গেছে, ওই পাশে গিয়ে আমাদের হোটেলে চেক ইন করে, আমাদের ওখানে আরো কিছু কাজ আছে, পরদিন আমাদের ফিফি আইল্যান্ডে যাওয়ার কথা, এটার জন্য আমাদের কিছু কাজ আছে, ফেরি বুক করার কিছু কাজ আছে। তো আমরা এই কারণে আর দেরি না করে গ্র্যাব কল করি। দেন ইনফ্যাক্ট কাছেই, ওখানে এক্সিট 3 এর কাছেই গ্র্যাবের একটা ইয়ে আছে, ওয়েটিং সেকশন আছে, সেখান থেকে আমরা আমাদের গ্র্যাবের কারটা পেয়ে যাই। এবং সম্ভবত আমাদের ওখানে গ্র্যাবে বোধহয় 750 বাতের মতো লাগে আমাদের প্যাটং বিচ আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিতে। আমরা ছিলাম দা এআইএম প্যাটং হোটেলে, এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এন্ড এআইএম প্যাটং হোটেলে আমাদের আমরা ছিলাম 1 রাত। এই 1 রাত থাকার জন্য আমাদের সিটি ভিউ, ব্যালকনি উইথ ব্যালকনি এন্ড উইদাউট ব্রেকফাস্ট রুম ভাড়া পড়ে হচ্ছে $44 মতো, ট্যাক্স ট্যাক্স ওদার্স চার্জ সহ, ইনক্লুডিং এভরিথিং। তো এটা আমরা আসলে এগোটাতেই পেমেন্ট করি, অনলাইনে এগোটাতেই পেমেন্ট করে দেই। তো আমরা যাই গ্র্যাবে করে, ইয়েতে যাই, হোটেলে যাই। হোটেলে যাওয়ার পর আমরা হোটেলে চেক ইন করি। হোটেলে চেক ইন করতে করতে অনেক প্রায় 12টা 12:30টার মতো বেজে যায়। নেক্সট আসলে এরপর গিয়ে আমরা ডিনার করি। এখন ডিনার করার পর আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছে, আমাদের আসলে প্রথম প্ল্যান ছিল যে আগে যে আমরা ফিফি আইল্যান্ডে যাব ফেরিতে, আমরা স্পিড বোটে যাব না, আমরা ফেরিতেই যাব। এবং আমি এখানে অনলাইন বাংলাদেশ থেকেই বা ঢাকা থেকেই আমরা সিলেক্ট করে রেখেছিলাম আমি অনলাইনে যে আন্দামান ওয়েব মাস্টার, এই ফেরিটা আমার কাছে খুব ভালো মনে হয়েছিল। তো আন্দামান ওয়েব মাস্টারে যাব, এবং ওদের ওয়েবসাইটও ছিল। বাট বিভিন্ন অনলাইন ইউটিউব চ্যানেলে আমি এক্সপ্লোর করে দেখতে পারি যে এটা যদি আমি ওখান থেকে গিয়ে কাটতে পারি সরাসরি কোনো এজেন্ট থেকে, বা ওখানে বিভিন্ন রকম শপ আছে যারা ওই ফেরির টিকিট সেল করে, তো ওদের থেকে যদি কিনি তাহলে কিছুটা কমে পাওয়া যায়। আর অনলাইনে যদি আমি সরাসরি আন্দামান ওয়েব মাস্টারের ওয়েবসাইট থেকে কিনি তাহলে ওদের যে চার্জ সেই চার্জে পাওয়া যায়। বাট এখানে একটা সমস্যা হয়, যেহেতু আমরা হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 12টা 12:30টার মতো বাজে, এবং ওই দিনই আমাদের আসলে সকালে দুপুরে যাওয়ার কথা। আমি যখন আসলে ডিনার টিনার শেষ করে আমি ওদের ওয়েবসাইটে খুঁজছিলাম, দেন দেখি যে ওরা আসলে লক করে দেয়। এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা আসলে চেয়েছিলাম আগেই বিভিন্ন ইনফরমেশন গুলো যেহেতু অনলাইনে আমরা সার্চ করে দেখেছি, তো আমরা চাচ্ছিলাম যেন আমরা পিক ড্রপ সহ একটা প্যাকেজ নেব, হোটেল পিক ড্রপ সহ, যে আমাদের হোটেল থেকে পিক করে নিয়ে যাবে ওরা, দেন ফেরিতে করে আমরা ফিফি আইল্যান্ডে যাব, আবার ওখান থেকে রিটার্ন টিকিট ফেরিতে, প্লাস ওরা আবার এখানে আমাদের হোটেলে ড্রপ করে দিয়ে যাবে। আর যদি হোটেল পিক ড্রপ আমরা আলাদা নেই সেই ক্ষেত্রে একটা এক্সট্রা কস্ট অ্যাড হয়। তো সেই জন্য যেটা হয় যে আমরা তখন পরে চেষ্টা করছিলাম যে অনলাইনে করার জন্য, কিন্তু ওরা আসলে ওই দিনের কোনো টিকিট আর সেল করছিল না, ওটা ব্লক করে দেয়। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে আসলে চেক করে দেখলাম যে ওদের আসলে অনলাইনের মাধ্যমে এটা কাটা যাবে না। একটু দেরি হয়ে যাওয়াতে ওরা ওই দিনের কোনো টিকিট আর অনলাইনে সেল করছে না।
তা আমি তখন বের হয়ে এদিক ওদিক, আপনারা জানেন যে থাইল্যান্ডে আসলে অনেক রাত পর্যন্ত সবকিছু খোলা থাকে। টুরিস্ট, যেহেতু একটা টুরিস্ট ফ্রেন্ডলি সিটি, তো এখানে দেখা যাচ্ছে সবখানে টুরিস্টরা ঘোরাফেরা করতে থাকে, পার্টি করতে থাকে। তো সেই ক্ষেত্রে আমি একটু অনেক রাতে বের হই, যদিও অনেক টায়ার্ড ছিলাম, তো অনেক রাতে বের হয়ে আমি বিভিন্ন আশপাশের বিভিন্ন শপে খোঁজ নিতে থাকি বিভিন্ন এজেন্টের কাছে, যে ঠিক আন্দামান ওয়েব মাস্টার এর ফেরিটার ওরা টিকিট বিক্রি করতে পারবে কিনা। তো এইটা খুঁজতে খুঁজতে আমি একটা ট্রাভেল এজেন্সি পাই, ওদের সাথে ওরা আমাদেরকে যথেষ্ট হেল্প করে, আমি তাদের উপর খুবই স্যাটিসফাইড তাদের সার্ভিসে। পিনমুক ট্রাভেলস, এটা ফুকেটে এম প্যাটং হোটেলের খুব কাছেই। তো পিনমুক ট্রাভেলস এর থেকে আমি আমাদের এই ফিফি আইল্যান্ডে যাওয়ার টিকিটটা ওদের থেকে নেই। তখন ওরা প্রায় রাত 2:30টার মতো বাজে। তো এই সময়ে ওরা আমাকে টিকিটটা অ্যারেঞ্জ করে দেয় এবং হোটেল পিক ড্রপ সহ। তো ওই যে যেটা বললাম যে আমি আসলে চিন্তা করছিলাম যে বিয়েতে অনলাইনে পাচ্ছিলাম না, সেই জায়গায় থেকে আমাকে যেতে হবে, এবং আমি হয়তো যেতে চাইলে স্পিড বোটে যেতে পারি, অথবা আবার ওখানে গিয়ে দেখা। তো জিনিসটা একটা আনসার্টেন সিচুয়েশনের কারণে আমি চাচ্ছিলাম যে কোনো ভাবে হোক ওদের টিকিটটা বুক করা যায়। তো পিনমুক ট্রাভেলস ওরা আমাকে এই আন্দামান ওয়েব মাস্টারের টিকিট হোটেল পিক ড্রপ সহ অ্যারেঞ্জ করে দেয়, এবং আমি দেখলাম যে আন্দামান ওয়েব মাস্টারে আমি সম্ভবত হোটেল পিক ড্রপ সহ আমি আমাদের 2জন পার্সন মিলে আমাদের 2800 বাদ পড়তো, যে হোটেল পিক অ্যান্ড ড্রপ অ্যান্ড ফেরি আপ ডাউন। তো সেই জায়গায় আমরা পিনমুক ট্রাভেলসে অ্যারাউন্ড 2000 বাতের মতো ওরা আমাদেরকে অর্গানাইজ করে দেয়, অ্যারেঞ্জ করে দেয় এই ফেরির টিকিট। তো আমরা যেটা করি যে পরদিন আমরা প্যাটং হোটেল থেকে ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য দুপুর 12টায় আমাদেরকে হোটেল থেকে পিক করে রাসাদা পিয়ারে নিয়ে যায় একটা গাড়িতে, এবং সেখান থেকে আমরা আন্দামান ওয়েব মাস্টারের ফেরিতে করে ফিফি আইল্যান্ডে যাই। ফিফি আইল্যান্ডে পৌঁছাতে আমাদের 3:30-4টার মতো বেজে যায়। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, ফিফি আইল্যান্ডে আপনার ঢুকতে হলে এখানে এন্ট্রি পাস হিসেবে বা গ্রিন ট্যাক্স হিসেবে 20 বাত করে পার পার্সন একটা চার্জ দিতে হয়। তো ফিফি আইল্যান্ডে আমাদের হোটেল বুক করা ছিল ফিফি হোটেল। এখানে আমরা 2 রাতের জন্য এই হোটেলটা বুক করেছিলাম, এন্ড 2 রাতে সি ভিউ ব্যালকনি রুম বুফে ব্রেকফাস্ট সহ আমাদের পড়েছিল প্রায় $175 মতো। ফিফি আইল্যান্ড খুবই খুবই রিল্যাক্সিং এবং খুব এনজয় করার মতো একটা আইল্যান্ড। যারা আগে আপনারা গিয়েছেন বা যারা নতুন ভাবে যাবেন, যারা আগে গিয়েছেন তারা তো জানেনই, যারা নতুন ভাবে যাবেন এটা পারলে যদি সম্ভব হয় আরো 2-1 রাত যদি থাকা সম্ভব হয়, আমার মনে হয় যে এই সময়টা আপনারা অবশ্যই এনজয় করবেন। আর একটা জিনিস হচ্ছে ফিফি আইল্যান্ডে বিভিন্ন বিচ, ব্যাকে সব বিচেই প্রচুর নাইট অ্যাক্টিভিটিস থাকে, ডে অ্যাক্টিভিটিস থাকে, আইল্যান্ড হপিং অ্যাক্টিভিটিস থাকে। তো আপনারা এই অ্যাক্টিভিটিস গুলো, নাইট পার্টি হয়, ফায়ার শো হয়, অ্যাক্টিভিটিস গুলো করার চেষ্টা করবেন। আমার মনে হয় যে আপনারা আসলে এনজয় করবেন। নেক্সট ফিফিতে যেটা বলছিলাম যে আমরা 2 রাত ছিলাম ফিফি থেকে, এরপর আমরা আবার আন্দামান ওয়েব মাস্টার করে ফুকেটে ব্যাক করি। ফুকেটে ব্যাক করে আমরা আমাদেরকে যেহেতু আমাদের প্যাকেজের সাথে হোটেল ড্রপও ছিল ইনক্লুডেড, তো এবার এসে আমরা উঠি হচ্ছে কি মেইরজার হোটেলে।
এই মির্জার হোটেলে আমরা আমাদের ৩ রাতের জন্য আমাদের সময় চার্জ করে ওরা $১৭৩ মতো। এটা উইদাউট ব্রেকফাস্ট অ্যান্ড উইথ ব্যালকনি সিটি ভিউ রুম। ফুকেটে আমরা এরপর আবার ৩ রাত স্টে করি। এর মধ্যে আমরা যেহেতু পিনমুক ট্রাভেলস থেকে এর আগে একবার ফিফি আইল্যান্ডের একটা প্যাকেজ নিয়েছিলাম, আমরা ওদের সার্ভিসে খুব প্লিজ ছিলাম। তো ওদের থেকে আমরা এরপর আরেকটা জেমস বন্ড আইল্যান্ডের একটা ডে ট্যুর নেই। তো সেখানে ওরা আমাদের থেকে রাখে হচ্ছে দুজনের জন্য ২৫০০ বাত। ২৫০০ বাতে আমাদের জেমস বন্ড আইল্যান্ড প্লাস আরো কিছু আইল্যান্ড, এটা ওরা আমাদেরকে ডে ট্রিপ প্লাস হচ্ছে ডে ট্রিপের সাথে আমাদের পিক ড্রপ, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স ইনক্লুড ছিল। নেক্সট আমরা ফুকেট থেকে আবার ব্যাংকক এয়ারে করে চলে আসি ব্যাংকক। অ্যান্ড ব্যাংককে এসেছিলাম আমরা লি ফিনিক্স হোটেলে প্রায় ১ সপ্তাহের উপরে, এটা সুকুমবিট ৬-11। তো লি ফিনিক্স হোটেলে আমাদের টোটাল খরচ পড়েছিল $182 মতো। আর এটা একটা খুবই বাজেট একটা হোটেল। আমি আসলে ওই যে বললাম যেটা হচ্ছে যে হোটেল ভিউ এবং সিটি ভিউ একটা রুম উইদাউট ব্যালকনি এবং উইদাউট ব্রেকফাস্ট আমাদের $১৮২ মতো পড়েছিল। তো এটা খুব বাজেট একটা হোটেল। এবং আসলে আমি এই হোটেলটা লাস্ট যেই কন্ডিশন দেখেছিলাম, আমি যদি আপনাদের বাজেটের একটা ইস্যু থাকে বা আপনারা দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো ব্যাচেলার যান বা সিঙ্গেল যান, হয়তো হোস্টেল টাইপের রুমও পাওয়া যায় থাইল্যান্ডে প্রচুর। তো এরকম যদি থাকেন সেটা একরকম, আর লি ফিনিক্সে থাকলে এখানে আপনি অন্যান্য হোটেলের মতো হয়তো খুব চাকচিক্যতা হয়তো পাবেন না, বাট থাকা যায়। কিন্তু আপনি হোটেলের সার্ভিস পাবেন না। দেখা যাচ্ছে যে হচ্ছে ওরা টাওয়েল নেই, টাওয়েলের শর্টেজ আছে, ২ জনের জায়গায় একটা টাওয়েল দিচ্ছে ইত্যাদি, অথবা আপনার চায়ের ইয়ে পাওয়া যাবে না ইত্যাদি, এই সমস্যাগুলো থাকে। যেহেতু বাজেট হোটেল, সো এই সার্ভিস ডেফিসিয়েন্সি গুলো মেনে নিতেই হবে। নেক্সট আরেকটা জিনিস বলি যে আমরা যেখানে ছিলাম সুকুমবিট ৬-11 লি ফিনিক্স হোটেলে, এটার কাছাকাছি খুব কাছে হচ্ছে অশোক স্টেশন অ্যান্ড একটু ১০-১৫ মিনিট হেঁটে গেলেই আছে নানা স্টেশন। তো এখানে একটা সুবিধা হচ্ছে যে ব্যাংককে বিটিএস এর অশোক অ্যান্ড নানা স্টেশন। তো এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো যে ব্যাংককে এই বিটিএস বা এমআরটি সার্ভিস, এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস, এটা আমাদের দেশে মেট্রোর মতো। তো এই সার্ভিসটা যদি মানে ব্যাংককে আপনারা ইউজ করতে পারেন, এটা আসলে পুরো ব্যাংকক ঘুরে দেখার জন্য খুবই হ্যাসেল ফ্রি, যেহেতু ব্যাংককে অনেক জ্যাম থাকে, প্লাস খুব কস্ট এফেক্টিভ। তো আমরা সাধারণত চলাচল করার জন্য মোস্টলি বিটিএস এমআরটি এগুলো ইউজ করেছি। খুব প্রয়োজন পড়লে আমরা গ্র্যাব ইউজ করেছি, আর হেঁটেছি প্রচুর। আরেকটা জিনিস বলে রাখি, এখানে একটা এই বিটিএস বা এমআরটি ইউজ করার জন্য আপনি কোথায় যাচ্ছেন, কোথাকার লোকেশন, সেটার যদি আপনার স্টেশনের নাম বা এরিয়ার নাম বা ওই এরিয়ার কাছাকাছি কোন স্টেশন, কোন বিটিএস বা এমআরটি স্টেশন, সেটা যদি জানেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটি অ্যাপস এর নাম দিয়ে দিব, যেটা আমাকে আমার থাই ফ্রেন্ডরা সাজেস্ট করেছিল। ওই অ্যাপসটা যদি আপনারা ডাউনলোড করে নেন প্লে স্টোর থেকে বা ইয়ে থেকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা ওই অ্যাপস এর মাধ্যমে ফুল এরিয়া ম্যাপ বা ফুল বিটিএস বা এমআরটি রুট ম্যাপটা দেখতে পারবেন, যে আপনাকে কোথায় কোথায় মানে কিভাবে যেতে হবে বিটিএস বা এমআরটি ব্যবহার করে, কোন লাইনে। ওখানে বেশ অনেকগুলো লাইন আছে, গ্রিন লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন ইত্যাদি। আবার কিছু জায়গায় হচ্ছে কি আপনাকে বিটিএস থেকে ইন্টারচেঞ্জ করে এমআরটি তে যেতে হবে। বলে রাখা ভালো যে বিটিএস টা হচ্ছে ওদের যেটা আমাদের মেট্রো উপর দিয়ে যায়, আর একটা হচ্ছে যে এমআরটি যেটা আন্ডারগ্রাউন্ড। তো এই ক্ষেত্রে এটা একটা ব্যাপার, আমার মনে হয় হয়তো এই জিনিসটা আপনাদের কাজে লাগতে পারে। আমাদের ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি আর ভিডিওটা আর বড় করব না, একটু শেষ করার চেষ্টা করি।
শেষের দিকে আরেকটা জিনিস বলতে চাই যে থাইল্যান্ডে খাবারের বিশাল একটা ভ্যারাইটি আছে। আপনি মানে অনেক রকমের সামনে পাবেন খাবারের। সেটা আপনি এবার থাই চান, চাইনিজ চান, লোকাল চান বা যাই স্ট্রিট ফুড চান। ওখানে এটাও বলে নেওয়া ভালো যে ওদের স্ট্রিট ফুডের কালেকশনস আসলে খুব রিচ, খুবই ভালো। তো এখানে একটা জিনিস যে থাইল্যান্ডে খাবার আসলে অনেক রকমের খাবার অ্যাভেলেবল, বাট আরেকটা জিনিস যারা আসলে আমরা রিলিজিয়াস মাইন্ডেড তাদের ক্ষেত্রে আমি বলবো যে হালাল হারাম এই ব্যাপারটা দেখে থাইল্যান্ডে খাবারগুলো বেছে দেখে তারপরে খাবেন। আর একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে 7-Eleven এর খাবার খুব বাজেট ফ্রেন্ডলি এবং মজাদার লেগেছে, এবং থাইল্যান্ডে আমি যতবারই যাই আমার 7-Eleven এই জিনিসটা, এদের খাবারগুলো খুব পছন্দের। তো যাই হোক, আশা করি আমাদের এই অভিজ্ঞতা থেকে আপনারা নিজেদের ট্রিপ প্ল্যান করার মতো কিছুটা ধারণা পেয়েছেন বা কিছু আইডিয়া পেয়েছেন। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমরা কোথায় কোথায় কি সমস্যা ফেস করেছি বা কোথায় কোথায় কি কি জিনিসগুলো করা সম্ভব এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। আরেকটা জিনিস, ব্যাংককে আমরা একটা চাও ফ্রায়া রিভার, আপনারা জানেন যে ব্যাংককে চাও ফ্রায়া নদী আছে। তো এই চাও ফ্রায়া রিভারে একটা রিভার ক্রুজ আমরা দিয়েছিলাম, একটা একটা রিভার চাও ফ্রায়া রিভার ডিনার ক্রুজ। তো এই ডিনার ক্রুজটা আমরা খুবই এনজয় করেছি, এবং আশা করছি আমরা আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমাদের সেই চাও ফ্রায়া রিভার ডিনার ক্রুজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আপনাদের যদি আরো কোনো রকম প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানান, আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে আপনাদের কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করব, সাহায্য করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি আমাদেরকে সাজেশন দিবেন যে আমরা কিভাবে আরো আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য এনরিচ করতে পারি। তো দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।